বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে নতুন সরকার যাত্রা শুরু করবার পরে নানা বিষয়ে সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং তার মধ্যে 11টি কমিশন গঠিত হয়েছে। 6টি কমিশন ইতিমধ্যে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত যে কমিশনটির সেটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। সংবিধান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমার সমাজের নানা স্তরে লক্ষ্য করেছি। অনেকে পুরো সংবিধান নতুন করে চান, অনেকের মধ্যে সংযোজন বিযোজন চান, অনেকের মধ্যে নানা রকমের আবেগ মিশা আছে পুরনো সংবিধানের সঙ্গে, আবার তারা পরিবর্তনটাও চান। সংবিধান সংস্কার কমিশন পুরো রিপোর্ট দিয়েছে এখন, এবং অন্য আরও 5টি কমিশন রিপোর্ট দিয়েছে। এটি ন্যাশনাল কনসেনসাস কমিশন গঠন করবার ঘোষণা দেওয়া হয়েছে, যার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজেই, এবং তার ভাইস চেয়ার হিসেবে ঘোষণা করা হয়েছিল প্রফেসর আলী রিয়াজকে, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান। এবং তারা কাজ শুরু করবেন। এখন পর্যন্ত অবশ্য অফিসিয়ালি আজকে যখন আমরা কথা বলছি তখন পর্যন্ত গেজেট নোটিফিকেশন হয়নি। সেটা হলে হয়তো বোঝা যাবে যে তার টিওআর কী এবং কে কোন দায়িত্বে আছেন। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং ন্যাশনাল কনসেনসাস কমিশনের ভাইস চেয়ার, যেটুকু আমরা জানি, এবং সবাই তাকে চেনেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর হিসেবে। এর বাইরেও নানা পরিচয় তার। প্রফেসর আলী রিয়াজ আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। সরকার অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করবার পরে এবং যখন জুলাই আগস্টের অভ্যুত্থান, মানুষের মধ্যে নানা আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে নানা সংস্কারের প্রসঙ্গ এসেছে, তখন আপনি একটা অনুষ্ঠানে, একটা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে আপনি ব্যক্তিগতভাবে আপনি সংবিধানের পুনর্লিখন চান, এবং তারপরে ঘটনাক্রমে বা যে কোনোভাবেই হোক না কেন সেই সংবিধানের সংস্কারের দায়িত্বটা বা কমিশনের দায়িত্বটা, প্রধান দায়িত্বটা আপনার উপরে বর্তায়, এবং সেটি নিয়ে আপনারা গত কয়েক মাস ধরে কাজ করেছেন। পূর্ণাঙ্গ প্রতিবেদন, প্রথমে সংক্ষিপ্ত প্রতিবেদন এবং তারপরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিলেন, এবং এখন ন্যাশনাল কনসেনসাস কমিশন কাজ করবেন আপনারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে। আমার প্রশ্ন যে আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষা যেখানে ছিল সেখান থেকে এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি গেলেন এবং শেষ পর্যন্ত যে চূড়ান্ত প্রতিবেদন যেখানে সে দাঁড়ালো এবং সামনের দিনগুলোতে যেটি আপনারা করতে চাইছেন, কতটা আপনার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ বা আপনি কতটা কমফোর্ট জোনে আছেন সব মিলিয়ে? ব্যক্তিগত বিবেচনার থেকে ব্যক্তিগত আকাঙ্ক্ষা যেটাকে আপনি বলছেন, বাংলাদেশের রাজনীতি বোঝার সূত্রে আমার ব্যক্তিগত অবস্থানটা আমি অগাস্ট মাসের শেষের দিকে একাধিকবার বলেছি যে আমি মনে করি যে বাংলাদেশের সংবিধান পুনর্লিখিত হওয়া উচিত। এটা আপনি এইভাবে বিবেচনা করতে পারেন যে রাজনীতি যেভাবে আমি দেখি, বাংলাদেশের সংবিধানকে যেভাবে আমি পর্যালোচনা করি ব্যক্তিগতভাবে, সেই জায়গার থেকে আমার সেটা মনে হয়েছিল এবং সেটাই আমি বলেছিলাম। সে সময় আমার যেহেতু আমি দায়িত্বে ছিলাম না এবং আমার মনে হয়নি যে এই দায়িত্ব আমাকে দেয়া হবে, ফলে আমি আমার অবস্থানটা স্পষ্ট করেছি। কিন্তু কোনো ব্যক্তিগত অবস্থান দিয়ে তো আসলে একটা কমিশন পরিচালিত হতে পারে না, তাই না? একটা কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে তাকে যে টিওআরটা দেওয়া হয়েছে, টার্মস অফ রেফারেন্স, আমাদের যে সেই টার্মস অফ রেফারেন্সের ভিত্তিতেই কাজ করতে হয়। এবং সেই ক্ষেত্রে আমাদের কমিশনের আমি সহ 9 জন সদস্য আছেন। আমাদের টার্মস অফ রেফারেন্সে বলা হয়েছিল যে পর্যালোচনা করা এবং সুপারিশ করা। আমাদের নতুন সংবিধান লেখার কথাও বলা হয়নি, সংবিধান বাতিলের কথাও বলা হয়নি, পুনর্লিখনের কথা বলা হয়নি। আমরা সংস্কার কথাটার একটা বড় রকমের ব্যাখ্যা তৈরি করেছিলাম আমাদের কাজের স্বার্থে, যেখানে আমরা বলেছিলাম সংযোজন বিয়োজন থেকে শুরু করে সংশোধন এমনকি পুনর্লিখন। এটা আমরা বলেছিলাম যে আমরা সংস্কার বলতে এটা বুঝি। এটা 3রা নভেম্বর একটা সংবাদ সম্মেলনে আমরা খুব স্পষ্ট করে জানিয়ে দিই কমিশনের পক্ষ থেকে। তো কমিশন একই সঙ্গে হচ্ছে কমিশনের যারা সদস্য তাদের ব্যক্তিগত অবস্থানগুলোর বাইরেও সমষ্টিগত একটা অবস্থানের বিষয় আছে। দ্বিতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যাদেরকে আমরা অংশীজন বলছি তারা কি বলছেন, কিভাবে দেখছেন, কিভাবে কি সংস্কার তারা প্রত্যাশা করেন, সেগুলোকে আমাদের যে টার্মস অফ রেফারেন্স, সেই টার্মস অফ রেফারেন্সের মধ্যেই সেটাকে আমরা যুক্ত করতে চেয়েছি, তার মধ্যে আমরা আনতে চেয়েছি। সেই অর্থেই আমরা এই সুপারিশগুলো করেছি। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের সুপারিশগুলোর মধ্যে আমরা না পুনর্লিখনের কথা বলেছি, না সংশোধনের কথা বলেছি। সাধারণত বলা হয় সংবিধান সংশোধন করে এটা করা যাবে, এটা হয়তো করা যেতেও পারে।
সেটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয় হবে যে তারা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন। আমাদের দায়িত্ব ছিল যে হাউ না, মানে কিভাবে তা না, কি করতে হবে, হোয়াট। তো আমরা সেই হোয়াটের জায়গাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার চেষ্টা করেছি। কমফোর্ট জোনের অর্থে যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে আমরা যে রিপোর্ট দিয়েছি, পূর্ণাঙ্গ রিপোর্ট, আমি সেটা ওন করি। আমি মনে করি যে এর প্রত্যেকটা বাক্যের সঙ্গে আমি যুক্ত। যুক্ত এবং আপনি যৌক্তিক মনে করেন? হ্যাঁ, আমি যৌক্তিক মনে করি। আমরা যেভাবে দিয়েছি যৌক্তিক মনে করি আমি। আমাদের প্রত্যেকটা বিষয়ে যৌক্তিকতা যেমন বোঝানোর চেষ্টা করেছি, জনগণের আকাঙ্ক্ষাটাকে ধারণ করার চেষ্টা করেছি। আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক বাস্তবতা, সেটাকে আমরা ধারণ করার চেষ্টা করেছি। ফলে সব বিষয়েই মানে বিবেচনায় নিয়েই আমরা এই সুপারিশগুলো দিয়েছি এবং এখন এটা বিবেচনায় আছে। পূর্ণাঙ্গ রিপোর্ট প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের রিপোর্টের ক্ষেত্রে যেটা দেখবেন, আমরা প্রত্যেকটা সুপারিশের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যে এর যৌক্তিকতাটা কোথায়। এমনি কমিশন কি এখনো ক্রিয়াশীল? মানে এই আনুষ্ঠানিক অর্থে ক্রিয়াশীল 15ই ফেব্রুয়ারি পর্যন্ত ক্রিয়াশীল। ওকে। তো ফলে যেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যখন কথা বলছি 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে 6টা কমিশনই ক্রিয়াশীল। সেই অর্থে সংবিধান সংস্কার কমিশনও ক্রিয়াশীল। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে 15ই ফেব্রুয়ারি এই সংবিধান সংস্কার কমিশন এবং অন্যান্য সম্ভবত অন্য কমিশনগুলো, বাকি যে 5টা কমিশন আছে, তাদের মেয়াদকাল শেষ হবে, কারণ আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে দিয়েছি। কিন্তু যেহেতু এখন আলোচনাগুলো হবে রাজনৈতিক দলগুলোর সাথে এবং এই যে ঐকমত্য কমিশন করেছে তার সদস্য কিন্তু এই 6 কমিশনের প্রধানরা। ফলে ওই অর্থে তাদের এক ধরনের সংশ্লিষ্টতা থাকছে। আর দ্বিতীয় সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময় যদি কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয়, আমি যেটা অন্ততপক্ষে আমাদের কমিশনের ক্ষেত্রে বলতে পারি, আমি আমার সহকর্মীদের অনুরোধ করেছি এবং তারা মানে সোৎসাহে রাজি হয়েছেন যে কোনো রকম প্রয়োজনে তারা ব্যাখ্যা বিশ্লেষণ এইভাবে যুক্ত থাকতে তারা সম্মত আর কি। কারণ পুরো কাজের মধ্যে তো তারা যেভাবে কাজটা করেছেন, একটা মিশন হিসেবে দেখেছেন, একটা কাজ করার সুযোগ হিসেবে দেখেছেন, কমিটমেন্টের দিক থেকে দেখেছেন। ফলে ওই আনুষ্ঠানিকতা 15ই ফেব্রুয়ারি শেষ হয়ে গেল সেভাবে তারা কিন্তু বিবেচনা করছেন না। কনসেনসাস কমিশন আপনারা তো আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর আগে, কিন্তু আপনি যখন এই রিপোর্ট তৈরি করেন তখনও আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আপনাদের কথাবার্তা বলতে দেখেছি। নানা প্রক্রিয়ার মাধ্যমে আপনারা তথ্যপাত্র সংগ্রহ করেছেন এবং সার্ভেও করেছেন। আপনি এর আগে একটা অনুষ্ঠান আপনি আমাদেরকে বলছিলেন। এবং রাজনৈতিক দলগুলো মোটামুটিভাবে সবাই তাদের মতামত আপনাদেরকে দিয়েছে। সবগুলো এক জায়গায় করে এসে যেখানে দাঁড়ালো, এবং তাতে করে কি মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে মাইন্ডসেট বা তাদের যেসব প্রস্তাবনা কনসেনসাসের টেবিলে গিয়ে সেগুলো কতখানি, এই রিপোর্ট নিয়ে কতখানি আপনারা এক জায়গায় রাখতে পারবেন বলে মনে হচ্ছে? আপনার আন্ডারস্ট্যান্ডিং, পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংটা কি? আমি আশাবাদী। তার কারণ কি? কারণ যেটা আপনি চাইলে, আপনার দর্শকরা চাইলে, যে কোনো কেউ চাইলে আসলে আমার এই কথাটার পরীক্ষা করে দেখতে পারেন। কি অর্থে? আমরা যে প্রতিবেদনটা দিয়েছি সেটা 5 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডে হচ্ছে আমাদের যে সুপারিশ এবং তার যৌক্তিকতা, বাকি 4টা খণ্ডে হচ্ছে যে অংশীজনদের বক্তব্য। তার মধ্যে একটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর দেয়া লিখিত বক্তব্য, যা তারা দিয়েছে একেবারে ভার্বাটি, মানে জাস্ট আমরা কপি করে তুলে দিয়েছি। হ্যাঁ, তারা যদি মানে তাদের দলের লেটার হেডে দেন তো সেটা গেছে, তারা যদি অন্যভাবে দিয়ে থাকেন সেভাবে দিয়েছি আমরা। ফলে যে কোনো কেউ তুলনা করলে দেখতে পাবেন যে আমরা যে সমস্ত আমাদের প্রতিবেদনের মধ্যে আমরা যে সমস্ত সুপারিশ করেছি, সেই সুপারিশগুলোর কতগুলো অন্যান্য রাজনৈতিক দল করেছে। আমরা বলছি না যে রাজনৈতিক দল করেছে সেই কারণেই আমরা নিয়েছি, আবার আমরা এটাও বলছি না যে রাজনৈতিক দল কী বললো তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা দুটো বিবেচনাই রেখেছি, শুধু রাজনৈতিক দল নয়, সিভিল সোসাইটির কথা যদি আপনি বলেন, সিভিল সোসাইটি, পেশাদার সংগঠন, সাধারণ নাগরিক, 50,000 মানুষ যখন মন্তব্য করেছেন তাদেরগুলো তো বিবেচনায় আমরা নিয়েই তৈরি করেছি। এই বিবেচনার থেকে আপনি রাজনৈতিক দলগুলোর কথা যেহেতু বলছেন, সেহেতু আমি বলি আমি আশাবাদী যে আপনারা মিলালে দেখবেন যে অনেক বিষয়ে ঐকমত্য আছে। এখন সবাই সব বিষয়ে ঐকমত্য আছে এরকম মনে করার কোনো কারণ নেই।
আবার এমন বিষয় আছে যেগুলো একেবারেই নতুন, হয়তো বিবেচনা করার জন্য আমরা সেগুলো প্রস্তাব করেছি, সেগুলো হয়তো অন্যরা করেননি, আবার হয়তো অন্য অংশীজনরা করেছেন, সেইভাবেই তৈরি করা হয়েছে। ফলে ঐকমত্যের জায়গা অনেক, সেগুলোকে এখন প্রাতিষ্ঠানিকীকরণ এবং প্রক্রিয়া হিসেবে সেগুলো বাস্তবায়নের পথ অনুসন্ধান, এটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ। একটা বিতর্ক তো গত কয়েক মাসে যখন আপনারা কাজ করছিলেন, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সংবিধান সংশোধন করবার এখতিয়ার এই সরকারের আছে কিনা, কে করবে, কিভাবে করবে, পুনর্লিখন হলেই সেটা কিভাবে হবে, কোন প্রক্রিয়ায়, গণপরিষদ হবে কিনা। তো এইসব বিতর্কের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আপনারা ইন্টারাকশন করলেন, তখন কি মনে হচ্ছে তারা আসলে নিশ্চয়ই আপনাদের কমিশনকে তারা এন্ডোর্স করেছেন, করেই তারা তাদের প্রস্তাবনাগুলো দিয়েছেন, কিন্তু তাদের অ্যাটিটিউড বা অ্যাপ্রোচে কি মনে হচ্ছে যে এটা আসলে কিভাবে বাস্তবায়ন তারা চান, সেটা কি তখন বোঝা গেছে তাদের সঙ্গে? না, বাস্তবায়নের বিষয়টা বোঝা যায়নি। তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রশ্নটা আমরা করিনি। আমরা তো ওনাদের কাছ থেকে যেটা চেয়েছি তাদের সুপারিশ, এবং সেই সুপারিশগুলো যখন আমরা পেয়েছি, তারা কেউ এসে দিয়েছেন, কেউ পাঠিয়ে দিয়েছেন, কিন্তু লিখিতভাবে যে অধিকাংশ রাজনৈতিক দল এবং প্রকৃতপক্ষে 3টি জোট সহ 25টা রাজনৈতিক দল, এর বাইরেও আরও 6টি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলগুলো যে তাদের প্রস্তাব দিলেন, তাতে করে আমার বিবেচনায় দুটো জিনিস স্পষ্ট। একটা হচ্ছে তারা পরিবর্তন চান, সুস্পষ্টভাবে তারা পরিবর্তন চান, যে কোনোভাবেই হোক। বিদ্যমান সংবিধানের ত্রুটি বিচ্যুতি, তার খানিকটা স্ট্রেংথ বিবেচনা করে তারা পরিবর্তন চান। না হলে তারা, দ্বিতীয় হচ্ছে যদি আপনি কমিশনের দিক থেকে বিবেচনা করেন, কমিশন এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সহযোগিতা করতে চেয়েছেন, তারা প্রতিবন্ধকতা তৈরি করতে চাননি, কিন্তু তারা সহযোগিতা করতে চেয়েছেন। তার অর্থ হচ্ছে এই যে তারা মনে করেন যে এই কমিশনের প্রস্তাবগুলো তারা পরে বিবেচনা করতে পারবেন। যদি তারা ভাবতেন যে না, এটা একেবারে বিবেচনার অযোগ্য একটা কিছু হচ্ছে, তাহলে তো তারা সহযোগিতা করতেন না। এই জন্য আমি আগাগোড়াই যেটা রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দিয়েছি, সিভিল সোসাইটিকে ধন্যবাদ দিয়েছি, সাধারণ নাগরিকদের অংশগ্রহণকে আমি ধন্যবাদ দিয়েছি। আমাদের কমিশনের পক্ষ থেকে আমি বারবার বলেছি, গণমাধ্যমের যে সহযোগিতা, সেটাতে আমরা অত্যন্ত আনন্দিত। প্রতিবার তারা জিজ্ঞাসা করেছেন, আমরা কথা বলেছি, এবং যতটুকু তারা বুঝতে পেরেছেন সেগুলি তারা প্রকাশ করেছেন, জনমত তৈরি করেছেন। ফলে আমার কাছে এই ঐকমত্যের জায়গাগুলো অনেক বেশি মনে হয় আর কি। আপনি যেখানে পুনর্লিখনের কথা বলছিলেন, আপনি ব্যক্তিগতভাবে মনে করেন, এবং আজকে যখন এই সুপারিশমালা তৈরি করলেন, এসে দাঁড়িয়ে সেই আকাঙ্ক্ষার সঙ্গে কত কাছাকাছি আপনার এই প্রতিবেদন? আমি আপনার প্রশ্নটাকে অন্যভাবে বিবেচনা করব। আমার আকাঙ্ক্ষার কতটা কাছাকাছি হচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছি। নিঃসন্দেহে এটা তো ব্যক্তিগত বিষয় না, সেটা আমিও বুঝি, দর্শকরাও বুঝবেন, কিন্তু আমি বলছি যে নিশ্চয়ই আপনি যখন এই কথাটা প্রেসের সামনে বলেছেন, আপনার একটা বিবেচনা ছিল বা আকাঙ্ক্ষা ছিল, সেই বিবেচনা থেকে আপনি কতটা সন্তুষ্ট, যদি আমি এইভাবে বলি? যে আমি সন্তুষ্ট এই কারণে যে, ধরুন লক্ষ্যটা কি, আমি যখন পুনর্লিখনের কথা বলেছি, পুনর্লিখনের উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, যদি এখন আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, একেবারে নির্ভেজাল, আমার এই দায়িত্ব নেই, ভবিষ্যতে আমাকে এই দায়িত্ব নিতে হচ্ছে না, আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো সহজতর হয় যদি বাংলাদেশের সংবিধান পুনর্লিখিত, সহজতর হয় কাজটা। কারণ হচ্ছে ত্রুটি বিচ্যুতি এত। তো পুনর্লিখন অর্থ কি প্রথম বাক্য থেকে শেষ বাক্য সব কিছু বাদ দিয়ে, আমি তা কিছু বলছি না কখনোই। আমি বলেছি এর মধ্যে অনেক কিছু আছে, সেগুলো থাকবে, কিন্তু মৌলিক জায়গাগুলোতে পুনর্লিখিত হলে সেটা অনেক বেশি বাস্তবোচিত হবে, অনেক বেশি গ্রহণযোগ্য হবে, এই অর্থে যে তাহলে আপনি বিরাজমান বাস্তবতায় জনগণের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র হিসাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কাজটা আপনি সহজভাবে করতে পারবেন। এটা হচ্ছে ধরুন অবস্থানের দিক থেকে। কিন্তু তারপরেও এখন আমাকে বিবেচনা করতে হবে যে বাস্তবতাটা কি, রাজনৈতিক বাস্তবতাটা কি। তার পরিপ্রেক্ষিতে যেই সুপারিশগুলো করা হয়েছে সংবিধানের ব্যাপারে, সেগুলি যদি তারা বাস্তবায়নের পথ খুঁজে পান, সেটা যেভাবেই পান তারা, সেটাই আমার কাছে অনেক বেশি স্যাটিসফ্যাক্টরি মনে হয়, আমার কাছে সন্তোষজনক মনে হয়। কমিশনের দায়িত্ব থেকে বিবেচনা করে আমি বলছি যে সেটা সন্তোষজনক হবে। পারফেক্ট হবে কি, তো এখন পারফেক্ট ডকুমেন্ট তৈরি করা তো সহজ কাজ নয়, এবং সম্ভব কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ, তাই না? তো ফলে আমাদের বিবেচনার দিক থেকে আমি বলবো
যে যদি রাজনৈতিক দলগুলো এইটা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন তাহলে তারা একটা পথ বের করতে পারবেন যে এগুলি বাস্তবায়ন করা যায়। আপনি বলছিলেন যে কে করবে, এই প্রশ্ন তো ছিল এই সরকার করতে পারবে কিনা, করা উচিত কিনা, গণভোট হবে কিনা, গণপরিষদ তৈরি হবে কিনা, এগুলি হচ্ছে পদ্ধতিগত প্রশ্ন। পদ্ধতিগত প্রশ্ন দিক থেকে এই সরকার করা না করার চেয়েও বড় প্রশ্ন যেটা এই পদ্ধতির, সেটা হচ্ছে আপনি জনগণের অংশগ্রহণের পথ কতটা উন্মুক্ত করতে পারছেন। যে কারণে ব্যক্তিগতভাবে আমি তখনও বলেছি, এখনও আমি মনে করি, সেটা হচ্ছে যেই প্রক্রিয়ার মধ্য দিয়েই এই সুপারিশগুলোকে বাস্তবায়ন করেন অথবা অন্য সুপারিশগুলো বাস্তবায়ন করেন, শেষ পর্যন্ত আমি অনুরোধ করব রাজনৈতিক দলগুলোর কাছে যে একটা গণভোটের ব্যবস্থা আপনাকে করতে হবে। কারণ হচ্ছে যে যদিও রাজনৈতিক দলগুলো জনগণের এক বিশাল সংখ্যক মানুষকে প্রতিনিধিত্ব করে, বিফোর অর আফটার ন্যাশনাল ইলেকশন যে কোনো এক সময় করতে হবে, যে কোনো এক সময় করতে হবে। কারণ হচ্ছে যে আপনি যাই করতে চান তার মধ্যে জনগণের অংশগ্রহণের পথটা কীভাবে আপনি নিশ্চিত করবেন। রাজনৈতিক দলগুলি নিঃসন্দেহে জনগণের একটা বড় অংশকে প্রতিনিধিত্ব করেন, কিন্তু এটাও তো বাস্তবতা যে সবাইকে প্রতিনিধিত্ব সব দল করতে পারে না। একটি দল বা 10টি দল মিলে সবাইকে প্রতিনিধিত্ব কিন্তু করেন না, করা সম্ভব না। এটা কোনো রাজনৈতিক বিবেচনায় কেউ বলবেন না, এটা কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো রকম অ্যাসপারশন করেন না। সমাজে অনেক মানুষ আছেন, তো তাদের কথাগুলো আমরা শুনবো কী করে, তাদের মতটা আমরা নেব কী করে। দেখুন, আমরা যখন প্রক্রিয়াটা শুরু করি, জনগণের এই যে স্টেক হোল্ডারদের, অংশীজনদের অংশগ্রহণ করা, আমরা প্রথমে একটা ওয়েবসাইটে বললাম যে আপনারা মতামত দিতে থাকুন, কিন্তু একই সঙ্গে আমরা এটা একটা বিবেচনা করলাম যে দেখুন ওয়েবসাইটে যারা দিচ্ছেন আমি তো জানি না কে তিনি কি নারী, তিনি কি পুরুষ, তিনি কি শহরে থাকেন, তিনি কি গ্রামে থাকেন, তার বয়স কত, কিছুই আমি জানি না। কিন্তু তারপরেও তার মতটা গুরুত্বপূর্ণ, তারপরেও আমি হয়তো মেথোডোলজিক্যালি জানি না। সেই জন্য আমরা পরবর্তী সময় একটা খুব মেথোডোলজিক্যালি সাউন্ড একটা সার্ভে করলাম আমরা 46,000 হাউস হোল্ডে, যেখানে আমরা তথ্যটা আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা বুঝতে পারবো। কিন্তু আমি কিন্তু দুটাকে গুরুত্বপূর্ণ মনে করি। এই যে 50,000 লোকের কথা, এই যে অংশীজনদের মধ্যে থেকে এসে কথা বলা, এইরকমভাবেই আসলে আমি গণভোটের কথাটা বিবেচনা করি আর কি। এমনিতে যদি মৌলিক কাঠামোগত বা একটা গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা থেকে এই সংবিধানের যে পরিবর্তনগুলোর কথা নানা সময় আলোচনার মধ্যে আছে, কি কি সুপারিশ আপনি মনে করেন যে যেগুলো সিগনিফিকেন্ট এবং করাই উচিত আপনি মনে করেন? করাই উচিত সবচেয়ে বড় জিনিস হচ্ছে, ধরুন একটা সংবিধানের ক্ষেত্রে একটা দুটো বিষয় বাদ নিয়ে আপনি পিক অ্যান্ড চুজ করতে পারবেন না। অন্ততপক্ষে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, আমরা যে সুপারিশগুলো করেছি, সেগুলো এক অর্থে পরস্পর সংশ্লিষ্ট। ফলে মানে এগুলি যদি বিবেচনা করা হয়, সবগুলো একেবারে লক স্টক অ্যান্ড ব্যারেল একেবারে ভার্বাটিম অ্যাকসেপ্ট করতে হবে আমি তাও বলছি না। করলে খুশি হব আমরা, আমাদের কাজ মানে এক অর্থে ভ্যালিডেটেড হবে, অংশীজনদের মতামত ভ্যালিডেটেড হবে। কিন্তু তারপরও দেখবেন যে এগুলো আসলে পিস মিলে করা খুব দূর হবে, একটার একটার সাথে ইন্টার রিলেটেড। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমরা প্রস্তাব করেছি এবং আমাদের সুপারিশে আছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকার কারণে আমরা যেই চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বিবেচনা করেছি, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে যদি লোয়ার হাউসে, যেটাকে আমরা সংসদ বলছি, আইনসভার নিম্নকক্ষে যদি এমন কোনো আইন প্রণীত হয় যা মানবাধিকার লঙ্ঘন করতে পারে, সেটা অবশ্যই উচ্চকক্ষ কর্তৃক গৃহীত হতে হবে, তাই না? তো আপনি যদি উপরের হাউসটাই না রাখেন তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা তো অতীতে দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন তৈরি হয়ে গেছে ব্রুট মেজরিটির জন্য। তাহলে আবার দেখুন, আমরা যে বলছি যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের কথা বলছি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে কে থাকছেন? আমরা বলছি রাষ্ট্রপতি থাকবেন, প্রধান বিচারপতি থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা নেত্রী থাকবেন, 2 হাউসের স্পিকার থাকবে এবং 2 হাউসের যে ডেপুটি স্পিকার যারা বিরোধী দল থেকে নির্বাচিত হবে। তাহলে কনস্টিটিউশন কাউন্সিলের এই যে ফর্মুলেশন, তার লাস্ট মেম্বারটা কে? লাস্ট মেম্বারটা হচ্ছে যে 2 হাউসে। কনস্টিটিউশন কাউন্সিলটা কি মূলত ওই যে কনস্টিটিউশনাল পজিশনগুলোতে নিয়োগ সংক্রান্ত বিষয় দেখবেন না, তারা কি দেখবেন? তারা একটা প্রথম বিষয় যেটা দেখবেন সেটা হচ্ছে যে এই যে কনস্টিটিউশনাল বডিজগুলিতে অ্যাপয়েন্টমেন্ট, ইলেকশন কমিশন বলুন, আমরা তো 5টা কমিশনকে মানে
কনস্টিটিউশন নিয়ে আসার পক্ষপাতী। দুটো এখন আছে, আমরা আরও তিনটার কথা বলছি। আমরা বলছি যে এই যে কনস্টিটিউশনাল বডি, এগুলির যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস তৈরি হয়, সেই প্রসেসটা খুবই ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক। প্রধানমন্ত্রী চাইলে এগুলিতে মানে নিয়োগ দিতে পারেন। দৃশ্যত আইনে হয়তো বলে যে, যেটা সংবিধান বলে যে রাষ্ট্রপতি নিয়োগ দেন, কিন্তু আবার 48(3) বলে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কথা ছাড়া কিছু করতে পারবেন না। এগুলি যে এক্সেপশন সেটাও নাই, কিন্তু বলা হয় যে দুটো মাত্র এক্সেপশন, তার মানে এগুলি আসলে প্রধানমন্ত্রী করার কথা। তো এখন এইটা হচ্ছে একটা। আমরা বলছি যে ডিফেন্স সার্ভিসের যে 3টা চিফ, এটা কনস্টিটিউশন কাউন্সিল থেকে অ্যাপয়েন্টমেন্ট হতে হবে। তারপরে আমরা যেটা বলছি যে কোনো বিষয়, যেমন জরুরি অবস্থার ক্ষেত্রে আমরা বলছি যে কনস্টিটিউশন কাউন্সিলের ইনভলভমেন্ট থাকবে। আবার যেমন আমরা বলছি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এখন যেটা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, ধরুন একজন বিচারকের বিরুদ্ধে কোনো রকম যদি অভিযোগ ওঠে, সেই অভিযোগটা রাষ্ট্রপতি যে কোনোভাবে পেতে পারেন। কীভাবে পাবেন সেটা আমাদের বিষয় না, তিনি যে কোনোভাবে পেতে পারেন। অভিযোগ পেলে তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে পাঠান যে এটা তদন্ত করুন। অথবা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি কোনো অভিযোগ পায়, তাহলে রাষ্ট্রপতির কাছে তারা অনুমোদন প্রার্থনা করেন, যে অনুমোদন দিলে রাষ্ট্রপতি আমরা তদন্ত করব। কিন্তু এর বাইরে তারপরে কি হয় আমরা কিছু জানি না। আমরা জানি না, অতীতে আমরা দেখেছি যে এরকম অভিযোগ উঠেছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে সেগুলো কীভাবে ডেল্ট হয়েছে আমরা তাও জানি না। আমরা জানি না আসলে কীভাবে সেগুলো কোথায় গিয়েছে। এখন আমরা যেটা প্রস্তাব করছি যে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল যদি চায়, তাহলে তারাও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বলতে পারবে যে দেখুন এইরকম অভিযোগ আছে, তদন্ত করুন। আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি তদন্ত করে এবং যে কোনো ব্যক্তির ব্যাপারে তদন্ত যদি করে, তাহলে তার আউটকামটা আসলে এনসিসিকে জানাতে হবে। কারণ হচ্ছে যে এনসিসি জানাটার অধিকার থাকছে। তো এই যে কথাগুলো আমি বললাম, তাহলে ধরুন আপনি এনসিসিটা রাখলেন না, তাহলে কিন্তু আপনি দেখুন অনেক রকম অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম উইক হয়ে যাচ্ছে, তাই না? আবার বাইক্যামেরাল পার্লামেন্টে আমরা এই যে বলছি যে বিরোধী দলের স্পিকার থাকবে, সে যাবেন, তিনি এনসিসিতে থাকবেন। আমি এনসিসির উদাহরণটা দিয়ে দেখাচ্ছি আর কি, কীভাবে এগুলো মানে ইন্টিগ্রেটেড ফর্মে দাঁড়িয়ে গেছে। ফলে হ্যাঁ, আপনি হয়তো এনসিসির একটা ভিন্ন কম্পোজিশনের কথা রাজনৈতিক দলগুলো বলতে পারেন, কিন্তু আপনি ওই পিস মিলে যদি করা যাবে না, করতে হলে এটাকে অনেকভাবে বিবেচনা করে প্যাকেজটা তৈরি করতে হবে। আমরা একটা প্যাকেজ অর্থেই বলেছি যে আমাদের বিবেচনাটা ছিল যে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম তৈরি করতে হবে, কিন্তু লোকে যেভাবে বিবেচনা করেছিলেন যে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দিয়ে দেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা তা বলছি না, আমরা প্রতিষ্ঠান তৈরি করার কথা বলছি। আর কি কি মৌলিক পরিবর্তন আনতে চাইছেন বলে? এই যে ধরুন প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ করার কোনো উপায় নাই, এখন একেবারেই উপায় নেই। 17 অনুচ্ছেদ কী করে? 17 অনুচ্ছেদ বলছে যে ওই যে ফ্লোর ক্রসিং হলে ইনস্টেবল হয়ে যাবে, মানে ইনস্টেবিলিটির যে ধারণা। তো আমরা এই 70 অনুচ্ছেদের ক্ষেত্রে বলছি যে বাজেট ছাড়া, যেটা মানি বিল, অর্থ বিল ছাড়া আর সব বিষয়ে তারা সদস্যরা তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। এখন দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন এই কথাটা আমরা বলছি কেন? আমরা বলছি যে প্রধানমন্ত্রীকে অপসারণের আর কোনো ব্যবস্থা বাংলাদেশের বিদ্যমান সংবিধানে নেই। এটা 72 সাল থেকেই নেই, একেবারে 72 সাল থেকেই নেই। দেখুন, ওয়েস্টমিনিস্টার স্টাইল গভর্নমেন্টেও যদি পার্লামেন্টারি সিস্টেমেও কিন্তু প্রাইম মিনিস্টারের রিমুভালের প্রসেস থাকে। এটা ইমপিচমেন্ট না, রিমুভালের প্রসেস। রিমুভাল কে করে? এটা প্রেসিডেন্ট করেন না, এটা আর কেউ করে না, তার দলের লোকজনই করবে। কিভাবে করবে? ধরুন ব্রিটেনের ক্ষেত্রে আমি যে উদাহরণটা দিই, 2022 সালের অবস্থাটা দেখুন। কনজারভেটিভ পার্টি ক্ষমতায় থাকলো, তিনজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করলেন। তারপরে নির্বাচনে কনজারভেটিভ পার্টি হেরেছে, কিন্তু তার আগে তো মানে অকস্মাৎ সরকার পতন হয় নাই। কনজারভেটিভ পার্টিকে অকস্মাৎ চলে যেতে হয়েছে তা তো নয়। তার মানে এই ব্যবস্থাটা করা যায়। আমরা 70 অনুচ্ছেদের ক্ষেত্রে এই যে সংস্কারের কথা বলছি, এটার বিবেচনাটা কি? বিবেচনাটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেন এমনকি তার দলের কাছেও অ্যাকাউন্টেবল থাকেন। তো এখন এগুলি হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটির মেকানিজমগুলো বিভিন্নভাবে তৈরি করতে হচ্ছে। এমনিতে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এর কথা আপনারা বলছেন এবং উচ্চকক্ষে যে স্ট্রাকচারটা আপনারা প্রস্তাব করেছেন, সেটা কি রাজনৈতিক দলগুলোর যে প্রস্তাবনা পেয়েছেন তার সঙ্গে কাছাকাছি আছে? কিছু কিছু ক্ষেত্রে কাছাকাছি, একেবারে বারবারটি ওনারা যা বলেছেন আমরা তাই কপি করেছি, সেটাও বিবেচনায় নিয়েছে। অফকোর্স আমরা সেটা বিবেচনায় নিয়েছি। একটা জিনিস যেখান থেকে আমরা শুরু করছি, আপনাদের প্রস্তাবনার জাস্টিফিকেশনটা কি? আমাদের প্রস্তাবনার জাস্টিফিকেশন, এটা নিয়ে নানা রকম আলোচনা আছে, আমরা বুঝতে পারি।
আমাদের জাস্টিফিকেশনের জায়গা হচ্ছে বেশ কয়েকটা, এর মধ্যে একটা একটা করে বলার চেষ্টা করি। প্রথম যেটা আমরা বলেছি যে দুটো হাউস যখন তৈরি হবে তাহলে আপার হাউস যেহেতু চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করবে, লোয়ার হাউস যেহেতু ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে সিম্পল মেজরিটির কারণে জিতবে, তাতে করে একটা দল সহজেই সংখ্যাগরিষ্ঠতা পাবে, 2/3 পেতে পারে। এখন যখন সে 2/3 পাবে, বাংলাদেশে 2/3 পেয়েছে যে সমস্ত দল, তারা কিন্তু 2/3 ভোট পায়নি, এমনকি 50% ভোটও পায়নি তারা। তো তাহলে কি হচ্ছে, তাহলে এই 2/3 কারণে একটা অংশ আনরিপ্রেজেন্টেড থেকে যাচ্ছে। এটা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমের প্রবলেম। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে, সর্বত্র। তো তাহলে এটার একটা রিমেডি থাকা দরকার। কেন রিমেডিটা থাকা দরকার? যাতে সিম্পল ব্রুট মেজরিটির কারণে, যেটাকে আমরা বলবো টাইরানি অফ মেজরিটি, আমি এটার নাম দিয়েছি কার্স অফ 2/3 আর কি। এটা সাউথ এশিয়ার বহু দেশে এই কাণ্ড ঘটেছে। সেটা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আমাদের বিবেচনাটা হচ্ছে, তাহলে আপনি কীভাবে বন্ধ করবেন? যদি আপনি ভোট একেবারে এই একই পদ্ধতি নেন, যে লোয়ার হাউসে যদি 200 সিট পায় তাহলে সে উপরে ঠিক একইভাবে পাবে, সেটা না করে আমরা বলছি যে পপুলার ভোটের পার্সেন্টেজের হিসাব করুন। এবং সেক্ষেত্রে আমরা একটা থ্রেশহোল্ড রেখেছি যে 1% নিচে যারা পাবেন তাদের বিবেচনা করা হবে না, 1% বেশি যারা পাবেন তারা প্রাপ্ত ভোটের, তারা যে ভোট পেয়েছেন সেই শতাংশ অনুযায়ী তাদের একটা প্রতিনিধিত্ব তৈরি হবে। তাতে কি হবে? তাতে যেটা হবে যে সিম্পল মেজরিটি কিংবা ধরুন ব্রুট 2/3 মেজরিটির ক্ষেত্রে যেই ধরনের অ্যাক্সেসেস, যে ধরনের ক্ষমতার অপব্যবহার হয়, সেটা আপনি রোধ করতে পারবেন। কারণ ওইখানে ধরুন 40% পেয়ে হয়তো বা 45% পেয়ে 2/3 পেয়ে গেল, সরকার গঠন করলো 2/3, সে সংবিধান সংশোধনও করতে চায়, কিন্তু এটা আটকে যাবে। কারণ হচ্ছে যে আমরা সংবিধান সংশোধনের ক্ষেত্রে বলেছি যে দুটো হাউসের 2/3 মেজরিটি। আপার হাউস কোন কোন বিষয় ডিল করবে? মানে আপার হাউস মূলত যেগুলো বিল করবে, প্রথম কথা হচ্ছে যে আপার হাউস কোনো বিল ইন্ট্রোডিউস করবে না, কোন কোন বিষয় ডিল করবে তারা? হ্যাঁ, না সেটা আমি বুঝেছি। আমি বলছি যে আপার হাউস, যেমন আমরা লোয়ার হাউসের ইম্পর্টেন্সটাকে আমরা দিচ্ছি, যেহেতু এটা পপুলারলি ডিরেক্টলি ইলেক্টেড, ফলে তার ইম্পর্টেন্স অবশ্যই থাকতে হবে। যে কারণে আমরা বলেছি যে বাজেট কখনোই আপার হাউসের বিবেচ্য বিষয় হতে পারে না। আবার এটাও আমরা বলছি, দেখুন, যে আইন যখন তৈরি করবে সেই আইন বিবেচনা করবে, তারা যদি বিবেচনা করে দেখে, আপার হাউস যদি বিবেচনা করে দেখে যে এই আইনে অসঙ্গতি আছে, যে কোনো আইন, তারা যদি সেটা ফেরত পাঠাবে। এখন ফেরত পাঠাবার পরে কি হবে? ফেরত পাঠাবার পরে এখন সংখ্যাগরিষ্ঠ 2/3, এমনকি পুরো লোয়ার হাউস মনে করতে পারে না আমরা ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলেছি পরবর্তী অধিবেশনে সেটা তারা আবার পাস করতে পারবে। আমরা পরবর্তী অধিবেশনের কথা বললাম কেন? আমরা বিবেচনা করি, একটু সময় নিন, বিবেচনা করে দেখুন আপার হাউসের যে বিবেচনাগুলো সেগুলো যথাযথ কিনা সেটা বিবেচনা করুন। আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যেটাকে আমরা বলবো যে আপনার সোসাইটাল অ্যাকাউন্টেবিলিটি। আজকে যদি ধরুন লোয়ার হাউস একটা বিল পাস করলো, সেটা আউটরাইটলি হিউম্যান রাইটসকে ভায়োলেট করে, সেটা উপরে গেল, তারা বিবেচনা করলো, তারা ফেরত পাঠালো, এবং সেই ক্ষেত্রে পরদিনই তারা আবার পাস করে দিল। সেটা যদি না করতে পারে, যদি একটা সেশন পরে করে, অন্তর্বর্তী সময়ে গণমাধ্যম আছে, জনগণ আছে, সিভিল সোসাইটি আছে, এবং এই চাপগুলি কনস্টিটিউয়েন্সি থেকে তৈরি হলে ক্ষমতাসীন দলও বিবেচনা করতে পারে, আচ্ছা এটা কেন করবো, প্রয়োজন নেই। আপার হাউসের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের প্রতিনিধিত্ব থাকছে, এর বাইরে সমাজের অনেক সময় আকাঙ্ক্ষা থাকে যে সমাজের যারা নির্বাচন করে না বা কিন্তু তাদের এক ধরনের মতামত থাকা তার দরকার, ইন্টেলেকচুয়ালস বা অন্যান্য, তাদেরকে আপনারা কি? আমরা প্রস্তাব করেছি যে রাষ্ট্রপতির হাতে 5টি আসন থাকবেন, তিনি মনোনয়ন দেবেন। আমরা আশা করছি ওই জায়গা দিয়ে আসবে। আরেকটা জিনিস কি জানেন, আরেকটা হচ্ছে যে আপনি যাদের কথা বলছেন, ধরুন আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করার কাজটাও কিন্তু রাজনীতিবিদরাই করতে পারেন। রাজনীতিবিদরা যেই তালিকা দেবেন তা শুধুমাত্র দলের সদস্যদের হতে হবে এমন কথা তো কোথাও নেই। আপনি ধরুন 100টা আসনের জন্য মনোনয়ন দিচ্ছেন, বলছেন একটা তালিকা দিচ্ছেন, তাই তো? এই তালিকার প্রথম নামটা যে প্রথম থেকে 100 নাম্বার পর্যন্ত যে সবই দলের লোকই হতে হবে এমন তো বিবেচনা নেই, যে কোনো কাউকে তারা দিতে পারেন। তারা যদি 30% পান, কথার কথা আমি বলছি, তো 30টা আসন পাবেন, আসলে 30টা বেশি পাবেন, কারণ 1% অনেকে পাবে, তো এগুলো বাদ যাবে 1%-এর নিচে 30টা বেশি আসন। এখন এই যে 30 জন, প্রথম 30 জন, এই প্রথম 30 জন দলের কর্মী হতে হবে, দলের নেতা হতে হবে, এই বিবেচনার বাইরে যদি তারা আসেন, যে আপনি আশাবাদী তারা আসবেন?
আমি আশাবাদী কারণ কি জানেন, এই যে একটু আগে আপনি যে প্রশ্নটা করেছেন সেই কারণে আমরা আপার হাউসে প্রচুর ক্ষমতা দিয়ে দিচ্ছি না, আমরা এমন কিছু পরামর্শ দিচ্ছি না যে আপার হাউস লোয়ার হাউসে পাবলিকের যে সেন্টিমেন্ট, পাবলিকের যে ভার্ডিক্ট, তার যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাকে কমপ্লিটলি ডিসরিগার্ড করতে পারে, সেই ক্ষমতা কিন্তু আপার হাউসের নেই। আবার আপার হাউসের ইনভলভমেন্টটা আপনি দেখুন, আপনি যেহেতু প্রশ্ন করেছেন আপার হাউস কী করবে, আপার হাউস প্রেসিডেন্টকে ইলেক্ট করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। এবং খেয়াল করে দেখুন, এখন প্রেসিডেন্ট যেভাবে নির্বাচিত হন, প্রকৃতপক্ষে নির্বাচিত হন শব্দটাও ঠিক কিনা মাঝে মধ্যে আমার সংশয় আছে, তো সেটা বন্ধ করার একটা পথ আছে। পথটা কি, তখন যে আপনি দেখছেন যে আপার হাউসে আপনার ধরুন আপনি 2/3 মেজরিটি নিয়ে নিচে আছেন লোয়ার হাউসে, ফলে আপনার মনে হয় কি এখন কি হয়, এখন 2/3 মেজরিটি থাকার কারণে, এমনকি সিম্পল মেজরিটি থাকার কারণে প্রেসিডেন্টের ইলেকশন কোনো ব্যাপার না। এই যে বর্তমান রাষ্ট্রপতি যিনি আছেন তাকে মনোনীত করা বলেন, নির্বাচিত করা বলেন, সেই ক্ষেত্রে যা বলা হয়েছিল দল নয় ব্যক্তিগত, আমার পরিবারের সাথে আমি কথা বলে মনে করেছি বলে চালিয়ে দেওয়া হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যেটা, তো যেহেতু আপার হাউস প্রেসিডেন্টকে ইলেক্ট করার ক্ষেত্রে থাকবে, ধরুন 2/3 মেজরিটি আপনার আছে, আপনি চাইলে একটা প্রেসিডেন্ট তৈরি করতে পারেন। আমরা বলছি না, পারবেন না। কেন? আপনি 2/3 মেজরিটি যদি 40%, 45%, 50% পান, আপনি একটা 50টা আসন পাবেন। বাকি 50টা আসন তো ওইখানে আছে, বাকি 55টা আসন ওখানে আছে, যারা এই ভোটটা আপনাকে নাও দিতে পারে। তাহলে আপনাকে এমন একটা নমিনেশন দিতে হবে। তার সঙ্গে আমরা যখন বলছি যে প্রেসিডেন্টের ইলেকটোরাল কলেজটা কী হবে, আমরা বলছি যে জেলা কোঅর্ডিনেটিং কাউন্সিল, সেখানে একেবারে মানে আপনার স্থানীয় পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিদের একটা সে তৈরি করছি। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এই পদ্ধতিটার মধ্য দিয়ে আসলে জাতীয় রাজনীতির সঙ্গে যে মানে স্থানীয় প্রতিনিধি, যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের এক ধরনের অন্তর্ভুক্তির ব্যবস্থাটা করার চেষ্টা করেছি আমরা। আরও কতগুলো বিষয় নিয়ে এই আপনাদের রিপোর্ট দেওয়ার পরে আলোচনা হচ্ছে, যেমন ধরেন একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা আপনারা বাদ দিলেন, কিন্তু রাষ্ট্র ধর্ম রেখে দিলেন। জাতীয়তাবাদ বাদ দেওয়া নিয়ে কারো কারো মধ্যে প্রশ্ন আছে যে তাদের রাজনীতি হচ্ছে জাতীয়তাবাদ কেন্দ্রিক, সেখানে জাতীয়তাবাদী সংবিধানে থাকছে না। কীভাবে ব্যাখ্যা করবেন? তিনটা আলাদা বিষয়। জাতীয়তাবাদের প্রশ্নটা বাঙালি জাতীয়তাবাদ বলে যেভাবে তৈরি করা হয়েছিল, সেটা এক ধরনের শভিনিজম, জাত্যাভিমান যাকে বলে, সেটা কি ভয়াবহ আপনি দেখুন। বাংলাদেশ তো বহুজাতি দেশ, একটা এখানে মারমা আছে, চাকমা আছে, তাই না, গারো আছেন, তাদেরকে আপনি সম্পূর্ণ অস্বীকার করতে পারবেন? আমি বাঙালি, আমরা যেমন একটা প্রস্তাব করেছি যেখানে লেখা ছিল জাতি হিসেবে আমরা বাঙালি বলিয়ে পরিচিত হবে, আমরা পরামর্শ দিয়েছি সেটা তুলে দিন, কিন্তু আমরা এটা বলেছি যে তার পরের বাক্যে যেটা আছে সেটা থাকবে, নাগরিকত্বের প্রশ্নটা একেবারে থাকবে, থাকতেই হবে, আমরা বাংলাদেশি হিসেবে পরিচিত হবে। এই নিয়ে কোনো সংশয় নেই, সন্দেহ নেই, আমাদের কোনো দ্বিধাও নেই, তাই না? তো এই যে জাতীয়তাবাদের কথা আপনি বললেন, যে জাতীয়তাবাদের কারণে আপনি সমাজের মধ্যে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে আপনি ধারণ করতে পারেন না। একটি বিশেষ জনগোষ্ঠীকে এক ধরনের আধিপত্যবাদী মনোভাব তৈরি করে দেন এবং রাষ্ট্র সেভাবেই কাজ করে। তো এটা হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় যেটা, আপনি জাতীয়তাবাদকে আলাদা করে দেখতে পারবেন না। বাংলাদেশের সংবিধানে যে 4 নীতি মূলনীতি হিসেবে যুক্ত হয়েছিল 1972 সালে, খুবই মানে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা কি জানেন? 1 নম্বর হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে প্রতিশ্রুতি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে প্রতিশ্রুতি, সেটা কেন সংবিধান প্রণেতারা ভুলে গেলেন 72 সালে এসে, সেটা আমার কাছে বিস্ময়কর মনে হয়। 52 বছর পরে আজকে আমরা যেটা প্রস্তাব করছি, আমাদের প্রস্তাব হচ্ছে ওই জায়গায় আমরা ফিরে যাব। কারণ 71কে অস্বীকার করে, 71কে বাদ দিয়ে, 71কে বাইপাস করে আপনি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারবেন না। ফলে আমরা বলছি বরং আমরা ওইখানে যাই যে প্রতিশ্রুতি। তো এই যে ওই 3টাকে বাদ দিয়ে যে প্যাকেজটা তৈরি করা হলো 4 নীতি, সেই 4 নীতি দেখুন, যখন সংবিধান লেখা হচ্ছে 72 সালে, তখনই একটি রাজনৈতিক দল বাইরে বলে ফেলছে যে এটাই হচ্ছে জাতীয় নীতি, এটাই হবে সংবিধানের মূলনীতি। তার মানে হচ্ছে সংবিধান আসলে শুধু নাম্বারের দিক থেকে নয়, 403 জনের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার মধ্যে 400 জন একটি দলের। মুক্তিযুদ্ধে তো বহু দল যুক্ত ছিল, বহু মানুষ যুক্ত ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো সেটাকে রিফ্লেক্ট করে নাই। তদুপরি তারা কিছু করার আগেই আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের পক্ষ থেকে ফেব্রুয়ারি এবং এপ্রিল এবং জুন জুলাই মাসে বলা হচ্ছে যে এই 4 নীতি হচ্ছে
বাংলাদেশের রাষ্ট্রের ভিত্তি হবে, মূলনীতি হবে, তার মানে হচ্ছে এটা বাইরে তৈরি হচ্ছে, একটা রাজনৈতিক দলের আদর্শকে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ 2024 সালের আন্দোলনের মধ্যে দিয়ে আমার কাছে আমরা যেটা বুঝতে পারি এটাকে রিজেক্ট করেছে, এটাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে এই প্রত্যাখ্যানটাকে আপনি রাখতে চাইবেন কেন? তাহলে বলতে পারেন গণতন্ত্র রাখলেন কেন? চারটা তো গণতন্ত্র, কারণ গণতন্ত্রের অ্যাসপিরেশনটা আছে বাংলাদেশের। ফলে গণতন্ত্র প্যাকেজের অংশ নয়, গণতন্ত্র হচ্ছে আমাদের এইখানের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মধ্যে এটা প্রতিফলিত হয়েছে। তো এই কারণে রাষ্ট্রধর্মের প্রসঙ্গটা আপনাকে আমি বলি, রাষ্ট্রধর্মের ক্ষেত্রে তিনটা বিবেচনা আপনাকে রাখতে হবে। আমরা যেখানে বহুত্ববাদ আপনারা বলছেন, গণতন্ত্র বলছেন, সেখানে রাষ্ট্রধর্ম থাকে বা দরকার আছে কিনা, এবং ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে আরেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে কিনা। ধর্মনিরপেক্ষতার যে সীমিত অর্থ, সেই সীমিত অর্থ থেকে বরং আমরা বেরোবার কথা বলছি। আমরা বলছি যে দেখুন, বাংলাদেশে একটা বহুজাতি, বহু ভাষার, যদি আপনি সেকুলারিজমের বিবেচনা করেন, এক তো হচ্ছে এ নিয়ে মহা বিতর্ক আছে একাডেমিক জগতে, এবং এটা কার্যত প্রায় সকলেই মেনে নিয়েছেন। সমাজ বিজ্ঞানের গবেষকদের মধ্যে যারা সেকুলারিজম নিয়ে কাজ করেছেন, আমি সেকুলারিজম বলছি, ধর্মনিরপেক্ষতা শব্দটা ব্যবহার করছি না, কারণ ওইটা সঠিক বাংলা কিনা এই প্রশ্ন আছে। সেকুলারিজমের প্রশ্ন যে সেকুলারিজম আসলে ইমপ্লিমেন্ট করা যায় কিনা। সেকুলারিজমের আপনি যদি হিস্ট্রিটা দেখেন, তৈরি হয়েছিল কিভাবে, আপনি ইউরোপে যেভাবে ধর্মভিত্তিক যে সমাজের মধ্যে যে লড়াই, তার মধ্যে থেকে সেকুলারিজমের প্রশ্নটা উঠেছে। এবং নন ওয়েস্টার্ন সোসাইটিতে, আমাদের মতো দেশগুলোতে যেটা আমরা দেখি, সেটা আসলে এক অর্থে ইম্পোর্টেড আইডিয়া হিসেবে এসছে। রাষ্ট্রের এই ধারণা যেটা সেকুলার হতে, লিবারেল হলেই সেকুলার হইতে হবে, এই ধারণা কিন্তু ইম্পোর্টেড। এটা হচ্ছে একটা বড় দিক বিবেচনায় থেকেছে আমাদের, যে সেকুলারিজমের যে ধারণাটা যেভাবে তৈরি হয়েছে, যেভাবে প্রযুক্ত হয়েছে, যেভাবে সেটা যথাযথভাবে এই সমাজের মধ্যে প্রযুক্ত হয় কিনা, সেই প্রশ্নটা থাকে। দ্বিতীয় বিষয় যেটা আমরা বিবেচনা করেছি, আপনারা যে সেকুলারিজমের ক্ষেত্রে আমরা এটাকে ব্রডেন করতে চেয়েছি, ধর্মের শুধু ভিত্তি নয়, ধর্মের বাইরে গিয়েও আমাদেরকে বহুত্ববাদিতা তৈরি করতে হবে। যেখানে আমি বারবার বলি, দেখুন আজকে বাংলাদেশের সংবিধান দলিত সমাজকে অন্তর্ভুক্ত করার কোনো পথ রাখেনি। আপনি দেখুন যে থার্ড জেন্ডার, তাকে আপনি কীভাবে ট্রিট করবেন, ইকুয়ালিটির যেই জায়গাটা, আমরা সেই ইকুয়ালিটির জায়গাটা ব্রডেন করতে চেয়েছি। ফাইনাল প্রশ্ন যেটা রাষ্ট্রধর্মের প্রশ্ন, আমি বুঝতে পারি সেখানে তিনটি বিবেচনা কাজ করেছে। প্রথম বিবেচনাটা কি? প্রথম বিবেচনাটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। 1988 সালে বাংলাদেশে রাষ্ট্রধর্ম সংবিধানে অন্তর্ভুক্ত হয়। তারপরে বাংলাদেশের প্রধান প্রধান দলগুলো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কেউ জোর করে হয়েছেন, কেউ ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে হয়েছেন। এরপরে কতগুলো সংবিধান কতবার সংশোধিত হয়েছে দেখুন, 8 বার সংশোধিত হয়েছে, তাই তো? অষ্টম সংশোধনীর পরে সপ্তদশ পর্যন্ত আপনি যদি মাঝখানে দেখেন, কেউ তো বদলায়নি। উপরন্তু ত্রয়োদশ সংশোধনীর কথা যদি আপনি বাদও দেন, যে ওটা পঞ্চদশ সংশোধনী যখন করা হয়, সাবেক স্বৈরাচারী সরকারের আমলে গণতন্ত্রকে ধূলিসাৎ করার জন্য পঞ্চদশ সংশোধনী যখন করা হয় এবং মুজিববাদী আদর্শকে সংবিধানে ফেরত নিয়ে আসা হয়, তখনও তো এটা করা হয়নি। তাহলে রাজনৈতিক বাস্তবতা একটা আছে, যে কারণে কোনো রাজনৈতিক আমরা আমাদের ব্যক্তিগত অবস্থান যাই হোক, দেখুন আপনি শুরুতে বলেছেন আমার ব্যক্তিগত অবস্থান সংবিধান পুনর্লিখনের, তো সেটা যদি আমাকে বিবেচনা করতে হয়েছে মানুষ কি চায়, তাহলে এই বিবেচনাটা কমিশন করেছে। এক্ষেত্রে একটা কথা আমি বলি, রাষ্ট্রধর্মের প্রশ্নে আমাদের কমিশনে ভিন্নমত ছিল, আমরা ঐক্যমতে পৌঁছাইনি। অন্য ক্ষেত্রে যেটা হয়েছে, অন্যান্য সুপারিশের ক্ষেত্রে আমরা ঐক্যমতে ছিলাম, এক্ষেত্রে ভিন্নমত ছিল। কিন্তু বিবেচনাটা শেষ পর্যন্ত রাখার হয়েছে এই কারণে যে সংখ্যাগরিষ্ঠ আমাদের অংশীজনদের এক সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করেছেন যে এটা থাকা দরকার। আমরা আমাদের ব্যক্তিগত অবস্থানের চেয়ে অংশীজনদের অবস্থান, তাদের যে অনুরোধ, সেটা বিবেচনা করেছি। সর্বশেষ হচ্ছে যে রাষ্ট্রধর্ম বাংলাদেশে ইউনিক, বাংলাদেশ তো ইউনিক না। আপনি পিউ রিসার্চের ইস্যু যদি দেখেন 2017 সালের, সব মিলে মানে রাষ্ট্রধর্ম এবং ফেভারড রিলিজিয়ন, সেটার ইস্যু হচ্ছে 44%। 199টা দেশের উপর চালানো পিউ এর রিসার্চ বলছে যে 42% দেশে আইদার রাষ্ট্রধর্ম আছে অথবা ফেভারড রিলিজিয়ন আছে। এটা শুধু মুসলিম প্রধান দেশে হয়েছে তা নয়, এটা ক্রিশ্চিয়ান মানে
মেজরিটি দেশগুলোতে হয়েছে, বুদ্ধিস্টের ক্ষেত্রে হয়েছে, সংবিধানের মধ্যে আছে এটা। এবং তারপরে যদি তার সঙ্গে আপনি অ্যাড করেন আরেকটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে সর্বশক্তিমানের উপর আস্থা, যেটা আপনি রাষ্ট্রধর্ম হয়তো বলবেন না, ফেভার রিলিজিয়ান বলবেন না, কিন্তু সেটা আছে, সেটা অসংখ্য দেশে আছে। তো ফলে আমরা এই তথ্যগুলি যখন আমরা দেখছি, তখন আমাদের বিবেচনাটা হচ্ছে যে তাহলে এই রাজনৈতিক বাস্তবতা, এই যে সামগ্রিকভাবে যে আর্গুমেন্টটা তৈরি করা হচ্ছে যে রাষ্ট্রধর্ম থাকার কারণে কি ভয়াবহ কিছু তৈরি হয়, সিম্বলিক্যালি আপনি যদি দেখেন অনেক ক্ষেত্রে এগুলি সিম্বলিক। ব্রিটেনেও কিন্তু একটা ফেভারড রিলিজিয়ন আছে, রাষ্ট্রধর্ম বলছে না, আবার ইরানেও আছে। তাহলে রাষ্ট্র কিভাবে ব্যবহার করছে সেটার উপর নির্ভর করবে। তো বরঞ্চ সেই জায়গায় আমরা নজর দিই যে এটা থাকার কারণে এমন কি পরিবর্তন ঘটেছে। যদি আইনি পরিবর্তন ঘটে তাহলে সেটা বুঝতে হবে যে তার বিরোধিতা করা দরকার, একটা লিবারেল স্টেটের জন্য সেটা কার্যকর নয়। কিন্তু সিম্বলিক্যালি যদি থাকে, যেটা ব্রিটেনে আমরা দেখতে পাচ্ছি, অন্যত্রও দেখতে পাচ্ছি, জার্মান কনস্টিটিউশনে হয়তো দেখা যাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে অনেকে মনে করে থাকেন যে রাজনৈতিক দলগুলো করেনি, তাদের ভোট ব্যাংকের হিসেব করতে হয়, বা রাস্তায় এক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে যারা ধর্মভিত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত। আপনারা তো সেই জায়গায় না, আপনারা এই বিষয়টা থেকে বের করে নিয়ে আসতে পারতেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তো রাজনৈতিক দলগুলোই নেবে, তাই না? আমরা তো পরামর্শ দিচ্ছি, মাত্র সুপারিশ করছি। তো তাদেরকে এই যে আপনারা সুপারিশ করলে তাদের জন্য এটা সহজ হয়ে যেত, তাই কি? যদি হতেও পারতো, আপনাদের ঘাড়ে বন্দুক রেখে তারা কাজটা করতে পারতেন। আমাদের ঘাড় অত ওয়াইড না যে এত বড় বন্দুক আমরা নিতে পারবো, কিন্তু সেটা বিবেচনার বিষয় না। মানে রাজনৈতিক দলগুলোর আমি যখন রাজনৈতিক বাস্তবতার কথা বলছি, আমরা যখন কমিশনে এই রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করেছি, খুব ন্যারোলি এই বিবেচনাটা আমরা করি নাই যে এটা হলে রাজনৈতিক দলগুলো কীভাবে রিয়্যাক্ট করবে কি ইত্যাদি। এই আলোচনা খানিকটা হয়েছে, কিন্তু এটা আমাদের বিবেচনা ড্রাইভ করে নাই যে এটা হলে এই হবে ওই হবে। আমরা আমাদের দিক থেকে বলেছি, এবং আবারও বলি যে এই ব্যাপারে এটা হচ্ছে একমাত্র বিষয় যেখানে একেবারে সম্পূর্ণ ঐকমত্য কমিশনে ছিল না। এটা আমাদের রিপোর্টে আছে, যেটা আমরা উল্লেখ করেছি খুব সুস্পষ্টভাবে, পূর্ণ প্রতিবেদনে সেটা উল্লেখিত আছে। তো কিন্তু যে তিনটা বিবেচনা আমরা দেখতে পাই, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিবেচনা যেটা আমরা কমিশনের ক্ষেত্রে বলেছি যে আমাদের অংশীজনদের একটা ওভারওয়েলমিং নাম্বার। আরেকটা বিষয় আলোচনার মধ্যে এসছে, যেহেতু এখন ছাত্ররা বা ছাত্রদের নামে যারা ক্ষমতার কাছাকাছি আছেন তারা রাজনৈতিক দল করতে চাইছেন, এবং সেই সময় আপনারা যখন প্রস্তাব করছেন যে তাদের মানে সংসদ নির্বাচন করবার বয়সটা আগে যেটা ছিল সেখান থেকে কমিয়ে আনা, এটাকে ওটার একটা সমর্থন হিসেবে অনেকে বিবেচনা করছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যেখানে তিনি মনে করেন ভোটার হওয়ার বয়সটাও কমিয়ে আনা দরকার। আপনাদের যুক্তি কি? আমাদের যুক্তিটা হচ্ছে, মানে অনেকেই বলেন যে বাংলাদেশের ছাত্র তো শেষ করতেই যেই বয়স লাগে, সেটা তো তার মানে কি আমরা সবাইকে রাজনীতির মাঠে পাঠিয়ে দিব? তো লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে নিয়ে এই আলোচনাটা নিশ্চয়ই আপনি শুনেছেন। জিলুর, মানে আপনি একটা বিবেচনা করুন, প্রতিবার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সামনে ছাত্ররা থাকেন, তাই তো, তরুণরা থাকেন। আমরা তো বলি নাই যে ছাত্র হইতে হবে। আমরা 21 বছরের প্রস্তাবটা করেছি কি বিবেচনা থেকে? এক নম্বর বিবেচনা, বাংলাদেশের ডেমোগ্রাফিক কম্পোজিশন। এক বিশাল সংখ্যক নাগরিক বাংলাদেশ 21 বছরের কম, তাই তো, বা 21 বছর থেকে 25 বছর। সেটা তো এখন আছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। ভবিষ্যতে এইটা সংশোধন আপনারা করতে পারেন, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে তরুণ, তাদের আপনি আইন তৈরির প্রক্রিয়ায় কেন আনতে চাচ্ছেন না? তারা রাজপথে প্রাণ দেবেন, তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু তারা সংসদে যেতে পারবেন না। এটা হচ্ছে এক নম্বর। কারো কথা শুনে আমার মনে হচ্ছে যে আমরা বলছি যে 400 আসনেই তরুণদের দিতে হবে। আমরা কিন্তু তা বলিনি। আমরা বলেছি যে এক হচ্ছে যে বয়সটা কমান, আপনারা এখন চাইলে 21 বছর বয়সের একজনকে নমিনেট করতে পারবেন। আর বলছি যে একটা অনুরোধ করেছি 10% আপনারা দিন, কারণ
অন্ততপক্ষে 10% তরুণ তো থাকবেই সমাজে, তাই না? তো আসুন তাদেরকে আমরা যুক্ত করি। আমরা যেমন মানে এই বিবেচনাগুলির ক্ষেত্রে কে এই মুহূর্তে রাজনীতিতে আসবেন না, তারা আসবেন কি না, এগুলো আমাদের বিবেচনায় থাকেনি। সত্যি কথা হচ্ছে এই বিবেচনাটা আমরা করিনি। আমরা বিবেচনা করেছি বাংলাদেশের ডেমোগ্রাফিক কম্পোজিশন, আমরা বিবেচনা করেছি যে তরুণদের ভবিষ্যৎ যদি আইন করার ক্ষেত্রে তাদেরকে যুক্ত করা যায়, তারা আসলে আমরা আশা করি তারা ভবিষ্যৎটা বেশি দেখবেন। আমার বয়স যখন 65-66, আমি আগামী 50 বছরকে যেভাবে দেখি তার মধ্যে আমি আমাকে দেখি না কিন্তু কিন্তু 21 বছরের একটা তরুণ আগামী 50 বছরের মধ্যে তাকে দেখেন। তার মানে হচ্ছে তিনি এমন মানে নীতি, এমন আইন তৈরি করবেন, এমন নীতি গ্রহণ করবেন যেটা আসলে আগামী 50 বছরের জন্য কাজে দেবে। একেবারে সিম্পল ব্যাপার। আপনি কি মনে করেন যে আইন প্রণয়নের জন্য যে ধরনের প্রস্তুতি একজনের দরকার, যদিও আমাদের দেশে সেটা হয় না, অনেক সময় আমরা দেখি যাকে খুশি তাকেই সংসদে পাঠিয়ে দেওয়া যায়, কিন্তু আইডিয়ালি চিন্তা করলে সেটা কি 21 বছর যৌক্তিক বয়স বলে মনে হয় সবকিছু মিলিয়ে? আমাদের কাছে মানে কেউ যদি ছাত্র থাকেন 21 বছরে, অনেকেরই ছাত্র তো শেষ হয় না, বাইরে লেখাপড়া উচ্চশিক্ষার কথা না হয় দিলাম বা অন্যান্য বিবেচনা থেকে। আপনারা সব প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এত চিন্তিত কেন? সবাইকেই কেন স্কুল কলেজে যাওয়ার পরে? সবাইকে আমি এটা বললাম, স্কুল আমি বুঝতে পারি বাইরেরও যে কেউ হতে পারে, কিন্তু আমি একটা সাধারণ চিন্তা থেকে বলছি। না, আমি বুঝতে পারি, মানে আমি আপনার মানে আমি একটু জোক হিসেবে বললাম, প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এত সে উদ্বিগ্ন হয়ে পড়ি কেন আমরা। আবার যদি এই জোকের আরেকটা পার্ট বলি, তাহলে 65 বছর হলেই বা 40 বছর হলেই খুব মানে একেবারে খুব সিজন্ড পলিটিশিয়ান হবেন, তাও হয় না। ফলে বয়স কোনো বিবেচনার বিষয় না। প্রশ্ন হচ্ছে যারা বলছেন যে 21 বছর বয়সে আসলে ওই পরিমাণ মেধা অভিজ্ঞতা তৈরি হবে না, যে তারা যখন অংশ নেবেন তারা তো শিখবেনও, তাই না? স্কুল কলেজে যেমন শেখেন, রাজনীতির মাঠে যেমন শেখেন, সংসদের ভেতরেও তারা শিখবেন। শেখার মধ্য দিয়ে তাদের পার্সপেক্টিভটা আমরা আইনের মধ্যে, আমি একটু কথা বলতে নিয়েছিলাম যে প্রাণ, প্রকৃতি, পরিবেশ, এই নিয়ে তার ভবিষ্যৎ নিয়ে আমার চেয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কথা যার বয়স 21, যার বয়স 22, 50 বছর কিছু। আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে নারীদের 100 আসন, এবং সেটা নিয়েও কিছু আলোচনা নিশ্চয়ই আপনাদের কানে এসছে, এবং একটু শুনতে চাই যে জাস্টিফিকেশন থেকে আপনাদের দিক থেকে 100 আসন এবং তাদেরকে সরাসরি নির্বাচন, এবং বলাই হচ্ছে যে তাদের তো আবার কনস্টিটিউশন সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেটা আবার তাদের জন্য একটা বড় কোনো চ্যালেঞ্জের মধ্যে তারা। অবশ্যই বিবেচনাটা কি? বিবেচনাটা দেখুন, দীর্ঘদিন যাবৎ এদেশে যারা নারীদের রাজনৈতিক অংশগ্রহণের দাবি তোলেন সঙ্গত কারণে, তারাই যেটা বলেছেন যে তারা যে প্রক্রিয়ায় এখন বিদ্যমান সংবিধানে নারী প্রতিনিধিত্বের কথা বলা হয়, তারা সেটা অগ্রহণযোগ্য মনে করেন সঙ্গত কারণে। আমি রীতিমতো অপমানজনক বলে মনে করি ব্যক্তিগতভাবে, যেভাবে নারীদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়েছে। এইটা শুরুতে 72 সালে একভাবে ছিল, একসময় 30 সেট অলংকার বলা হতো। হ্যাঁ, তো এবার বুঝুন আর কি, আমি ওই পর্যন্ত যেতে চাচ্ছি না আর কি। তো আমার কাছে অপমানজনক মনে হয়। তো তাহলে কি করতে হবে? প্রতিনিধিত্বের ব্যবস্থাটা করতে হবে, এবং এই জন্য কিন্তু দীর্ঘদিন যাবৎ নারীদের যে সমস্ত সংগঠন তারাও বলেছেন যে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করুন। হ্যাঁ, এটা তাদের দাবি। আমরা সেই জায়গাটাকে বিবেচনা করেছি যে আপনি যদি 400 আসনের সংসদ আমরা তৈরি করি, তাতে 100 আসন মানে হচ্ছে 25%। প্রকৃতপক্ষে তো 50% হচ্ছে প্রায় নারী, তাদের প্রতিনিধিত্ব থাকা উচিত। তো বাকি 300-র মধ্যে যদি তারা 50% আসেন, 150, 100, 250, খারাপ হবে না, আসলে তারাই মেজরিটি হবেন। রাজনৈতিক দলগুলোর উপর এই চাপটা তৈরি করা দরকার যে আপনি অ্যাফার্মেটিভ অ্যাকশনের মতো করে বিবেচনা করতে হবে। কারণ নারীদের মানে অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থাটি নেওয়া হয়েছে সেগুলো আসলে অনেক ক্ষেত্রে ক্ষতিকারক হয়েছে। আর এই যে এক জিনিস সিম্বলিক্যালি
বলা হয় যে অমুক 3 জন নারী তো আছেন, অতএব যেন নারী এম্পাওয়ারমেন্টটা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের বিবেচনাটা হচ্ছে এই জায়গায় বাস্তব সমস্যা যেটা আপনি উল্লেখ করেছেন সেটা বরঞ্চ আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত। সেটা হচ্ছে আমরা বলেছি যে 100 জন সারা দেশ থেকে, তার মানে কনস্টিটিউয়েন্সিগুলি বড় হবে। এখন এইটা কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে বরঞ্চ আসুন আলোচনা করি যে এইটা কি পদ্ধতি করা যেতে পারে। এক্ষেত্রে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে কমিশন, সেই কমিশন একটা প্রস্তাব দেয়। তারাও কিন্তু 100 জনের কথা বলছে, তারাও প্রত্যক্ষ নির্বাচনের কথা বলছে, তারা রোটেট করার কথা বলছে। এটাও একটা বিবেচনা হয়তো থাকতে পারে, রাজনৈতিক দলগুলো সেটাও বিবেচনা করতে পারেন। রোটেট করার ব্যাপারে কিছু কিছু আপত্তি আছে যে রোটেট করলে ধরুন সারা দেশে 400, তার মানে হচ্ছে যে 4 বছর করেও যদি হয় তাহলে অ্যাটলিস্ট 12 বছর আপনাকে ওয়েট করতে হবে একজন নারী প্রতিনিধি আপনার এলাকা রিপ্রেজেন্ট করবেন এরকম। তো এগুলি হচ্ছে আপনার এক অর্থে প্রসিডিউরাল ব্যাপার। প্রসিডিউরাল ব্যাপারগুলো মানে একেবারে সমাধানের অযোগ্য কিছু বলে আমি মনে করি না। স্পিরিট হিসেবে আমরা কি এটা গ্রহণ করছি যে সরাসরি ভোটে নারী প্রতিনিধি নির্বাচিত হওয়া দরকার? আসেন সেটা প্রথমে আমরা এগ্রি করি যে হ্যাঁ এটা দরকার, এটা করতে হবে, এটার পথ আমাদের খুঁজে বের করতে হবে। আমরা একটা সুপারিশ করেছি, নির্বাচন সংস্কার সংক্রান্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন একটা প্রস্তাব করেছে। আলাপ আলোচনার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো বের করুক পথ। তো আমরা একেবারে শেষের দিকে, আমার হাতে আর 5 মিনিট আছে আপনার সঙ্গে কথা বলবার জন্য। যেটা একটা প্রশ্ন আমি, যেটা আপনি বহুবার বলেছেন, বিভিন্ন সময় বলেছেন, লিখেছেন যে 72-এর সংবিধানের মধ্যে এই যে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ আমরা বলি, সেটা ওই সংবিধানের মধ্য থেকেই হয়েছে। সংবিধানে আসলে সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করেছে বা শক্তিশালী করেছে। এখন যে প্রস্তাবনা দাঁড়াচ্ছে তাতে কি এটা বলা যেতে পারে যে নিশ্চিদ্র ব্যবস্থা? না, নিশ্চিদ্র ব্যবস্থা হবে না। কোনো সংবিধান স্বৈরতন্ত্রের নিশ্চিদ্র ব্যবস্থা করে দেবে যেটা প্রতিরোধ হবে, এটা মিনিমাইজ করে দেবে। মানে সর্বোচ্চ পর্যায়ে যতটা মিনিমাইজ করার কথা আমরা ভাবতে পেরেছি সেটার আমরা প্রস্তাব করেছি। কিন্তু একটি দেশে স্বৈরতন্ত্র তৈরি হওয়ার পিছনে প্রতিষ্ঠান যেমন একটি বিষয় এবং সাংবিধানিক প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি জোর দিয়ে বলি খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক বিষয়, কিন্তু যথেষ্ট নয়। ইট ইজ নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। এই যে সাফিসিয়েন্ট বাকি দুইটা জায়গা আছে। সাফিসিয়েন্ট একটা হচ্ছে পলিটিক্যাল কালচার, আর একটা হচ্ছে আইডিওলজি। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের স্বৈরতন্ত্র দেখতে পেয়েছি, তাই তো? এর মধ্যে পার্সোনালিস্টিক অটোক্রেসি, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র এসছে 2 বার। একটা হচ্ছে 72-75 পরিস্থিতিতে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র। 2009 সাল আপনি বড়জোর 2011 পর্যন্ত ঠেলে নিতে পারবেন। 11 থেকে 2024 পর্যন্ত আমরা দেখেছি শেখ হাসিনার ব্যক্তিতান্ত্রিক। আইডিওলজির সমস্যা আছে। একটি রাজনৈতিক দলের আইডিওলজি একাধিকবার বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র তৈরি করে। তার মানে আইডিওলজিতে কোথাও একটা কিছু আছে। আপনি এই আদর্শিক জায়গা থেকে যদি লড়াইটা আপনি না করতে পারেন, আদর্শিকভাবে যদি এইরকম স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথ বন্ধ করতে না পারেন, আমি একটা উদাহরণ দিলাম, সমাজে অন্য আদর্শের মধ্যে সেটা থাকতে পারে, সেটাও মোকাবেলা করতে হবে। আরেকটা এই যে পলিটিক্যাল কালচারের কথা বলি, সহনশীলতার বিষয়, সংগঠনের মধ্যে গণতন্ত্রায়ন, এগুলিও প্রয়োজন হবে। শুধুমাত্র আপনি সংবিধানে লিখে দিলে একেবারে নিশ্চিদ্র ব্যবস্থা হয়ে যাবে, হবে না। কিন্তু সর্বোচ্চ পর্যায়ের মিনিমাইজেশন যেটাকে আমরা বলছি, সেই চেষ্টাটা আমরা আমাদের সুপারিশের মধ্যে করেছি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, যে বাংলাদেশে মানবাধিকার নিয়ে সবসময় প্রশ্ন আছে, যেখানে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না, সংবিধানে যাই লেখা থাকুক না কেন, এবং ক্ষমতায় যারা থাকেন রাষ্ট্রযন্ত্র বিভিন্ন সংস্থাকে তারা ব্যবহার করেন, গোয়েন্দা সংস্থাগুলোকে, নিরাপত্তা বাহিনীকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কোনো সুরক্ষার ব্যবস্থা কি এখানে করা হয়েছে যে তাদেরকে তাদের মতো প্রফেশনাল কাজ করতে দেয়া এবং তারা কোনোভাবেই আর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত? মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি তার মধ্যে একটা হচ্ছে এনফোর্সেবিলিটি তৈরি করা, যে আপনি কেউ যদি ভায়োলেট করে, প্রথম কথা হচ্ছে আপনি একটা অধিকার দিলেন এবং আরেক হাতে নিয়ে গেলেন, যেটা বিদ্যমান সংবিধানে আছে, হ্যাঁ, যে এইটা করা যাবে কিন্তু তবে শর্ত থাকে যে বলে মোটামুটি বাই দ্য টাইম আপনি 3 শর্তের শেষে গিয়ে দাঁড়াচ্ছেন, ওই প্রথম বাক্য কমপ্লিটলি অপসৃত হয়ে গেছে, আর কিছু নাই। কিংবা ধরুন জরুরি অবস্থার সময় যে
মানে ফান্ডামেন্টাল রাইটস আপনি সাসপেন্ড করে দিতে পারেন। তো এইগুলি যদি করা যায়, যে এনফোর্সেবিলিটি, এই যে এনফোর্সেবিলিটি, সেটা হচ্ছে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের উপর নির্ভর করে। তখন আপনি বিশেষ বাহিনী বলে আলাদা কোনো সুবিধা পাবেন না। আপনাকে অন প্রিন্সিপাল রাষ্ট্রের যে কোনো সংগঠনের এমন ব্যবস্থা করার, আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি এনফোর্সেবিলিটি আমরা এক্সপ্যান্ড করেছি। আমাদের প্রস্তাবে একটে বিল অফ রাইটসের মতো করে করেছি আমরা। তো আমরা বলছি যে এগুলো এনফোর্স করার জন্য ব্যবস্থা থাকতে হবে, এবং সেগুলো আমরা প্রস্তাব দিয়েছি কীভাবে এনফোর্স করা যাবে। সেক্ষেত্রে আপনি আলাদা করে এই সংগঠন, ওই সংস্থা, ওই প্রতিষ্ঠানের কথা আমরা বলছি না। পাশাপাশি একটা জিনিস আমরা বলেছি যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটাকে পাওয়ারফুল করে কনস্টিটিউশনাল বডি করে ফেলার জন্য, তাইলে তারা সুপারভাইজ করতে হয়, তারা এই প্রশ্নগুলি তুলতে পারবে। স্ট্রং অপোজিশন যদি থাকে, সেটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল ব্যালেন্সের জায়গা থাকলে সেটা অটোমেটিক হয়ে যাবে। শেষ প্রশ্ন একেবারে 1-1.5 মিনিটে যদি আপনি উত্তর করেন, যে নেক্সট কি কনসেনসাস কমিশন কিভাবে এইটাকে একটা ঐকমত্যের জায়গায় আনবে বলে, আনতে পারা যাবে বলে মনে করছেন, বা কোনো কি মেথোডোলজি? মেথোডোলজি অর্থ হচ্ছে আলোচনা। মেথোডোলজি তো এরকম, এটা তো অঙ্ক নয় যে আসলে 2+2 4 হবে। কথা বলতে হবে, সকলের মত ইতিমধ্যেই বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। সংস্কারের এই প্রস্তাবগুলোতে অংশীজনদের, রাজনৈতিক দলের প্রতিফলিত হয়েছে। তাদের সাথে এখন আলোচনা করতে হবে যে কীভাবে এগুলো বাস্তবায়ন করা যায়। তারা সবটাই যদি মানে একটি দলের সব প্রস্তাব গ্রহণযোগ্য হয়েছে এমন নয়। তারা যদি মনে করেন যে না, এটা ছাড়া আমরা যাব না, আমি সেই রিজিডিটি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি। যে আমরা যা বলেছি সেটাই শেষ কথা তা নয়। ধরুন একটা বড় দল বিএনপি কি বলছে, বলছে যে 31 দফা দেওয়া হচ্ছে, কিন্তু সেটা সংশোধনযোগ্য, তার মানে ফ্লেক্সিবিলিটি তার আগেই বলে ফেলছেন। কিংবা ধরুন জামায়াত ইসলামীর পক্ষ থেকে কি বলা হচ্ছে, জামায়াত বলা হচ্ছে যে সংস্কার করে তারপরে, তো সংস্কার মানে কি, কিছু একটা পরিবর্তন তো হবে, তার মানে তারা এক ধরনের ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে। ছাত্রদের পক্ষ থেকে যাদেরকে যারা দল করার পরিকল্পনা, তারাও বলছেন যে অনেক কিছু পরিবর্তন করে। তাহলে আলাপ আলোচনা করে এই জায়গাগুলো তৈরি করা যাবে। কতটা যাবে সেটা সময় বলবে, চেষ্টা থাকবে। কবে নাগাদ শুরু করছেন আপনারা? আমাদের আনুষ্ঠানিকভাবে জাতীয় এই ঐকমত্য কমিশনের কাজ 15ই ফেব্রুয়ারি শুরু করার কথা, আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে। অধ্যাপক ইউনূস রাজনৈতিক দলগুলোর কাছে আগামীকালই অনুরোধ পাঠাবেন ওই অনুষ্ঠানের জন্য। আমি আপনার সাথে যখন কথা বলছি তখন আগামীকাল, ইতিমধ্যে প্রচারের সময় হয়তো ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো জানবেন। আমরা সেখান থেকে শুরু করতে চাই। অধ্যাপক ইউনূস সকল রাজনৈতিক দল। কতদিন আলোচনা চলবে এরকম কোনো ধারণা? না, আমরা নির্দিষ্ট করছি না যে এটা 45 দিনে শেষ করতে হবে। আপনি যদি আমাকে বলেন, আমার আশাবাদ ব্যক্তিগত 30 দিন থেকে 45 দিনের বেশি লাগার কোনো কারণ। এর মধ্যে রোজা আছে, তো সেই জন্য কিছুটা সময় আমাদেরকে একটু বেশি সময়, রোজার মাসে তো আমরা আলোচনার জন্য দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই। এই কারণে যে অধিকাংশ ক্ষেত্রে ঐকমত্য আছে, আসেন কতটা অর্জন করা যায়, কিভাবে অর্জন করা। অনেক ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ। দর্শক, কথা বলছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ডক্টর আলী রিয়াজ, এবং মোটামুটিভাবে স্টেক হোল্ডারদের, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলোর প্রস্তাবনার আলোকেই সবার সব মত এখানে নেই, এর মধ্যে মতবিরোধও থাকতে পারে, কিন্তু ওনারা চেষ্টা করেছেন যতটা সন্নিবেশিত করবার, এখানে সবার মতামতকে এক জায়গায় করবার, এবং এই কাজটা হয়েছে। এখন এটার ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে, বাস্তবায়ন কিভাবে হবে, তার জন্য ঐকমত্য কমিশন গঠিত হচ্ছে। সেই কমিশনের ভাইস চেয়ার তিনি, এবং তারা আশা করছেন যে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করা যাবে, যেহেতু সবার মতামত নিয়ে আসলে এটা তৈরি হয়েছে। এখন দেখবার বিষয় যে কতটা ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়, একটা চার্টার তৈরি করা যায় কিনা, যেটার মধ্য দিয়ে সবাই অঙ্গীকার করবেন যে তারা ক্ষমতায় গেলে এই কাজগুলো করবেন, এবং নির্বাচনের আগে যে যতটা সংস্কার সম্ভব সেই বিষয়ে যদি তাদের অনুমোদন থাকে এবং সবাই ঐকমত্যে পৌঁছতে পারেন, সেটাই এখন প্রধান লক্ষ্য। আমরা আশা করি ঐকমত্য কমিশনের লক্ষ্য যেটা, সেটা সফল হবেন, যেমনটা কমিশনগুলো মোটামুটিভাবে সবার মতামত নিয়ে একটা চূড়ান্ত প্রতিবেদন জাতির সামনে উপস্থাপন করতে পেরেছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।